প্রত্যেকেই মানে এই সমাজ ব্যবস্থায় মানুষ তো একটা সামাজিক জীব, তো কাজেই যারা চাকরিহারা শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রত্যেকের বর্তমান পরিস্থিতিতে আমরা সমবেত। আমরা চাই যে এই বিষয়ে রাজনীতি কম হোক, বরঞ্চ কিছু ফ্রুটফুল রেজাল্ট সামনে বেরিয়ে আসুক। আমরা কখনো চাই না কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে, কিন্তু এটা বাস্তব যে কোনো বক্তব্যের প্রেক্ষিতে যদি প্রশ্ন তৈরি হয়, কোনো বক্তব্যের প্রেক্ষিতে কারোর অবস্থানের প্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য আমাদেরকে প্যানেলের মতো অনুষ্ঠান করতে হয়, যেখানে বিভিন্ন মতাদর্শী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, এমনকি এই যে যারা চাকরি হারিয়েছেন সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদেরকে আমাদের অনুষ্ঠানে সামিল করতে হয়। দেখুন, এখন একটা জিনিস খুব পরিষ্কার, গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নবান্ন থেকে যে সাংবাদিক সম্মেলন করেছেন তারপরে ধোঁয়াশা অনেকটা কেটে গেছে। কি ধোঁয়াশা? ধোঁয়াশা এতদিন ছিল যে পরীক্ষা হবে কি হবে না, রাজ্য সরকার কিভাবে বা শিক্ষা দপ্তর কিভাবে এই চাকরিহারাদের পাশে দাঁড়াবেন, চাকরিহারারা কি করবেন, পরীক্ষা আদতেও নেওয়া সম্ভব কিনা। বিরাট একটা বড় প্রশ্ন ছিল যে এই মনে হয় ঝুলি থেকে বেরিয়ে আসবে মিরর ইমেজ। এসএসসি সেটা সামনে নিয়ে সিদ্ধার্থ মজুমদার বলবেন এই হচ্ছে মিরর ইমেজ, এরা হচ্ছেন যোগ্য, এরা হচ্ছেন অযোগ্য। কাজেই যোগ্য, এখনো পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে এই যোগ্যদের মধ্যে কোনো অযোগ্য আছে কিনা আমরা বলতে পারছি না, সেটা এখন আমরা কনফার্ম করে বলছি এরাই যোগ্য, এরা অযোগ্য। আমরা রিভিউতে গেলাম, এই অংশটাকে অ্যাটাচ করা হলো, যুক্ত করে দেওয়া হলো, এবং তার প্রেক্ষিতে মাননীয় কোর্ট সিদ্ধান্ত নিক যে এরা যোগ্য, এদের চাকরি থাকা উচিত। সেটাও হলো না। অর্থাৎ সব কিছু নিয়ে একটা জায়গা খুব পরিষ্কার হয়ে গেল যে আবার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতো পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের, এবং সেই পরীক্ষায় শুধুমাত্র চাকরিহারা 26,752 জন তারা নন, বরঞ্চ 16 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সবার জন্য ওপেন নোটিফিকেশন হবে এবং তার উপরে ভিত্তি করে ফর্ম ফিল আপ করা হবে 16 তারিখ থেকে জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত, এবং তারপর পরীক্ষা হবে এবং তার পরবর্তী প্রক্রিয়া চলবে, মানে যেটা একেবারে প্রক্রিয়া যেভাবে চলার কথা সেভাবে চলবে। নভেম্বরের শেষ দিক নাগাদ কাউন্সিলিং হবে এবং ডিসেম্বরের আগেই, মানে 31শে ডিসেম্বরের আগেই মোটামুটিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে দাঁড়িয়ে একটা জায়গা আমাদের কাছে সংশয়ের এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে যে চাকরিহারা অনেকেই বলছেন যে আমরা পরীক্ষা দেব না, আমরা পরীক্ষায় বসবো না। কেন? তাদের কি বয়স বেশি হয়ে গিয়েছে তাই? না, কারণ এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন আছে। তারা বলছেন যে আমাদের ফিজিক্যালি বয়সটাকে কনসিডার করা হচ্ছে, এটা সমস্যা নয়, কিন্তু আমাদের মেন্টাল এজ হয়েছে। আমার কালকে বক্তব্যটা খুব ভালো লেগেছে, আমি শুনছিলাম বিকাশ ভবনের সামনে যখন লাইভ নিচ্ছিলাম, যে আমাদের মেন্টাল এজ হয়েছে। এই মেন্টাল এজের কারণের জন্য কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে যাওয়ার জন্য যেরকম মাইন্ডসেট প্রয়োজন হয় সেটা নেই। কাজে আমরা এখন পরীক্ষা দিলেও যোগ্য হিসাবে যে সফল হব তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমার থাকা চাকরিটা চলে যেতে পারে এই পরীক্ষাকে যদি নতুন নিয়োগের প্রক্রিয়া এবং এটাই ফাইনাল ধরা হয়, কিন্তু এখনো পর্যন্ত নতুন করে পরীক্ষা এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে। এই ক্ষেত্রে একটা জায়গায় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে এই প্রক্রিয়া পুরোটাই মিথ্যা হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে এই নতুন পরীক্ষা পদ্ধতি। কিভাবে? সেটা হচ্ছে যদি রিভিউ পিটিশনে গরমের ছুটির পর গ্রীষ্মকালীন অবকাশ অন্তে সুপ্রিম কোর্ট সেটাকে গ্র্যান্ট নিলেন এবং পুনরায় বিচার করার একটা জায়গা আসলো। সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, আগের রায়ের উপর আমরা স্টে দিলাম, আমরা নতুন করে আবার বিচার প্রক্রিয়া চালানো হোক, অথবা যারা যোগ্য অযোগ্য রয়েছে তাদের একটা পরিষ্কার সেগ্রিগেশন আমরা বুঝতে পেরেছি, অযোগ্যদের চাকরি তোমরা চলে যাও, যারা যোগ্য তাদের চাকরি থাকবে। এই ঘটনা যদি না ঘটে তাহলে ঠিক যেরকমটা প্রথম দিন নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিলেন ঠিক সেই মতোই চলা হচ্ছে, সেই মতোই চলছে রাজ্য সরকার, সেই মতোই চলছে শিক্ষা দপ্তর। তাহলে প্রশ্ন আসছে, এবার চাকরি যারা হারিয়েছেন তারা প্রশ্ন করছেন, এবং এটা মিডিয়ার সামনেও পরিষ্কার, প্রথম দিন থেকে অর্থাৎ 7 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী প্রত্যেকবার মুখ্যমন্ত্রী বলেছেন আমি আপনাদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বলছেন আমি আপনাদের পাশে আছি, আমি কারোর চাকরি যেতে দেব না। মুখ্যমন্ত্রীর এই মানবিক অবস্থানকে আমরা
নত জানু হয়ে শ্রদ্ধা এবং সম্মান করি। কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রশ্ন তুলছেন চাকরিহারারা, সেটা কিভাবে সম্ভব? আসুন একেবারে প্রথমেই আপনাদেরকে দেখাই আজকের এই অনুষ্ঠানের একেবারে শুরুতে। আজও সকালবেলায় হাজরা মোড় থেকে কালীঘাট অভিযান ছিল এবং যারা অভিযান করছেন তারা দাবি করছেন যে আমরা অযোগ্য নই, আমরা যোগ্য। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে এদের নাম মাইনে পাওয়ার যে পোর্টাল অর্থাৎ বেতনের যে পোর্টাল তার থেকে বাদ চলে গেছে অনেকের। আপনারা দেখতে পাচ্ছেন যে কালীঘাট অভিযান ব্যর্থ হয়, পুলিশ ধরে তাদেরকে অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটাই হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, চিৎকার চেঁচামেচি হইহুল্লোড়ে রাজধানী আবারও আজকে সরগরম হয়েছে। আমরা সেই ছবি আপনাদেরকে এখনই এই মুহূর্তে দেখাচ্ছি, আজকে হাজরা মোড়ের ছবি। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন এবং যেখানে দাঁড়িয়ে সংশয়, কারণ আজকে 28 তারিখ, 29, 30 আর ঠিক একদিন পর রাজ্য সরকার নোটিফিকেশন জারি করবে। মুখ্যমন্ত্রী পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আবারও আরেকবার রিপিট করছি, একটা অংশের চাকরিহারারা বলছেন আমরা পরীক্ষা দেব না। কি বলছেন তারা আপনাদেরকে দ্রুত শোনাই। কাল থেকে আজ একাধিক সময়ে সিএনএর প্রতিনিধিরা তাদের সামনে বক্তব্য নেওয়ার জন্য গিয়েছেন, তারা পরিষ্কার করেছেন তাদের অবস্থান। কিভাবে শুনুন। নোটিফিকেশন বেরোক এটা চাইছি না, আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছি না, এটা পরিষ্কার করে বলে দিই। কেন যেটা আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমি ওই নতুন পরীক্ষার অনিশ্চয়তাতে যেতে চাইছি না। সবাই যে চাকরি পাবে এমন কোনো নিশ্চয়তা নেই। পরীক্ষায় আমাদের বসতে হবে এবং তার প্রাথমিক ধাপ হচ্ছে নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ। তো এই পর্যন্ত আমরা অবশ্যই করব, সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্যতা দেব। মুখ্যমন্ত্রী তিনি আগে আইনি যে সমস্ত সহায়তা করার পরামর্শ ছিল, প্রতিশ্রুতি ছিল, সেগুলো করবে। তারপর যদি সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরীক্ষায় বসবো। কোনোভাবেই পরীক্ষাটা আমরা বসতে চাইছি না। পূর্ণ মান পরীক্ষা করে আমরা চাকরিটা পেয়েছি, এমন তো নয় যে আমরা যোগ্যতার কোনো অংশে কম দিয়েছি। প্রত্যেকটা রিটেন, ভাইবা, ভেরিফিকেশন সব দিক থেকে আমরা কোয়ালিফাইড। আমাদের কোনো বাক কমিটি রিপোর্ট হোক, সিবিআই লিস্টে হোক, কোনো দিকে 17 রকম করাপশনের কোনো করাপশনেই আমাদের নাম নেই। প্রচুর স্যার সুগার, হাই ব্লাড প্রেশারের ওষুধ খান কিংবা অ্যাংজাইটির ওষুধ খান, তাদের পক্ষে এই বৃহৎ সিলেবাস পড়ে পরীক্ষা দেওয়াটা মৃত্যুর নামান্তর। বড় পরীক্ষা তো আমরা চাইছি না। আমাদের যেহেতু আমরা যোগ্য, সরকার দুর্নীতি করেছে, এসএসসি দুর্নীতি করেছে, তাদেরই দায় হবে যে আমাদেরকে কি কি প্রক্রিয়ার মাধ্যমে কি কি প্ল্যান আছে তার ABCDE যে কোনো একটা পরীক্ষা প্ল্যানের মাধ্যমে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যে প্রতিষ্ঠান আজকে দুর্নীতি করেছে সে আমার পরীক্ষা নিয়ে আবার পরবর্তীতে দুর্নীতি করবে না, আবার আমার ভবিষ্যতে চাকরি চলে যাবে না, আবার আমাকে রাস্তায় এসে বসতে হবে না, আবার আমাকে কেউ এসে বলবে না যে তুমি আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা নির্ণয়, তোমার যোগ্যতার পরীক্ষা তুমি দাও। তো এটার তো কোনো গ্যারেন্টি নেই। একই পদে থাকার জন্য আমি বারবার পরীক্ষা দেব না, আমরা কেউ পরীক্ষা দেব না। এখানে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে আমরা পরীক্ষা দেব না, একটা অংশের যারা চাকরি হারায় তারা পরীক্ষা দিচ্ছেন না। আচ্ছা, চাকরি হারারা কি আজকের দিনে দাঁড়িয়ে এটা কনফার্ম করতে পারবেন যে তাদের কেউ এই পরীক্ষা নতুন করে নিয়োগের যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করবেন না? অনেকে হয়তো অংশগ্রহণ করবেন। যারা নিজেদেরকে যোগ্য প্রার্থী বলে গত প্রায় 3 বছর রাস্তার উপর বসে ধুলো বালি খেলেন, শীত গ্রীষ্ম বর্ষায় রাস্তায় বললেন যে এই প্যানেলটাকে বাতিল করা হোক, আমরা যোগ্য প্রার্থী, এই প্যানেলের মধ্যে দুর্নীতি রয়েছে, অনৈতিকভাবে প্যানেল হয়েছে, তারা পরীক্ষা দেবেন না? তারাও পরীক্ষা দেবেন। আচ্ছা, যারা ভেবে নিয়েছিলেন যে তারা সেবার চাকরি পাননি, 31 লক্ষের মতো পরীক্ষা দিয়েছিলেন, তাদের যারা বাদ বাকি রয়েছে, অর্থাৎ যারা চাকরি পাননি এই 26,500-এর মতো এটা বাদ দিয়ে, তারা পরীক্ষা দেবেন না? তারাও হয়তো পরীক্ষা দেবেন। তাহলে খুব পরিষ্কারভাবে যারা পরীক্ষা দেবেন না তারা কিসের ভিত্তিতে পরীক্ষা দেবেন না বা দিতে চাইছেন না সেটা যখন প্রশ্ন করা হয়, খুব পরিষ্কারভাবে কালকের প্যানেলের একটা অংশ আমি একটু এখন দেখাতে চাইব। তারা যারাই আইনজীবী তাদের দিকে আঙুল তুলেছেন। আজকে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। কালকে চাকরি প্রার্থীরা বলছেন যে দেখুন, এসএসসির ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে, তাহলে সিবিআই কি তদন্ত করলো? এই যে দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত হলো, গাজিয়াবাদ থেকে ওএমআর শিট উদ্ধার করা হলো, তার মাধ্যমে যোগ্য অযোগ্যের ওএমআর শিট পাওয়া গেল। আমি ধরে নিলাম এসএসসি নেই, এসএসসি কোনো রকমভাবে যোগ্য না, এলিজিবল নয়, তারা দুর্নীতিগ্রস্ত। সিবিআই কি করলো? তার রিফ্লেকশন কোথায় হলো? দ্বিতীয়ত, কালকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন শাহানা নাজরিন দেবারতীর সঙ্গে। গতকাল অনুষ্ঠানে শাহানা বলছেন যে আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে আমার সঙ্গে
ফিরদৌসদা রয়েছেন, ফিরদৌস শামীম এই মামলার সঙ্গে যুক্ত সরাসরিভাবে বিভিন্ন সময়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীদের। গতকালকের প্যানেলের একটা ছোট্ট অংশ আমি কেটে দেখাবো, তারপর অবশ্যই আমি পরিচয় করে দিয়ে আজকের আলোচনায় যাব। গতকাল প্যানেলে কি বললেন শাহানা নাজরিন, তার বক্তব্য, দেবারতীর প্রশ্নের কি প্রশ্ন ছিল এবং নাজরিনের কি উত্তর ছিল, শোনাবো আপনাদের, শুনুন। বিকাশবাবুর সঙ্গে যখন সাক্ষাতে গিয়েছিলেন আপনারা, তখন কি কোনো আশাজনক কোনো বক্তব্য ছিল না? বিকাশ রঞ্জন স্যার একটা যন্ত্রে পরিণত হয়েছেন। উনি ভুলে গেছেন যে আইন মানুষের প্রোটেকশন দেওয়ার জন্য বানানো হয়েছিল। উনি এখন সেটা মানেন না, মানে সেটা উনি আর হয়তো জানেন না, পুরো যন্ত্রে পরিণত হয়েছে। আজকে এতজন, এত হাজার আমরা টোটালি আনটেন্টেড টিচাররা এই যে রাস্তায় এসে নামলাম, এটা ওনার মনে হচ্ছে না এটা একটা ভাইটাল ইস্যু যা সুপ্রিম কোর্টের নজরে আসতে পারে? উনি বলছেন যে এরকম মারাত্মক কিছু না হলে এটা পুনর্বিবেচনার রাস্তা নেই, মানে হয় না, সেটা উনি বলছেন। আমাদের এতগুলো জীবন যে নষ্ট হয়ে যেতে বসেছে, মানে নষ্ট হয়ে গেছে অলরেডি, ওনার কাছে এটা সামান্য ব্যাপারও মনে হচ্ছে না। মানে উনি এটাকে টোটালি শুধু আইনের চোখ ছাড়া, মানে হিউম্যান যে ওয়েলবিং যে ব্যাপারটা, সেই দিকটা উনি টোটালি দেখছেনই না। উনি পুরোপুরি যন্ত্রের মতো আইনকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, কিন্তু মানে সত্যি হিউম্যানিটির গ্রাউন্ড থেকে যদি দেখা হয়, সত্যিই তো আমাদের এগেনস্টে কোনো দোষ প্রমাণ পাওয়া যায়নি, তাহলে আমরা পানিশমেন্ট কেন পাবো? আইনি পরিভাষায় ওটাকে উনি কী বলেন, উনি কী ব্যাখ্যা দেবেন আমি জানি না। আমার মনে হয় ওনার একটু শুভবুদ্ধির উদয় হোক। আমি পরিচয় করে দেবো যারা আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনায় রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন, স্বাগত জানাবো আপনাকে। সদ্য চাকরিহারা রুম্পা দেবনাথ আমার সঙ্গে রয়েছেন, রুম্পাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। আমি শামীম বাবুকে দিয়ে শুরু করতে চাই। এই যে চাকরিহারা, গতকাল আমি সেই কারণের জন্য শামীমদা এই অংশটা, গতকালকের যে প্যানেল হয়েছে 27 তারিখের, আমি সেটা শোনালাম। উনি বলছেন যে বিকাশবাবু যন্ত্রে পরিণত হয়েছেন। শাহানা নাজরিন তিনি বলছেন যে মানুষের জন্য যে আইন তৈরি হয়েছে সেটা আইনজীবীরা ভুলে গেছেন, বিশেষত বিকাশবাবু এবং তার টিম, তারা ভুলে গেছেন। এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এটা একেবারে সামান্য বিষয় বলে মনে হচ্ছে তাদের কাছে। অলমোস্ট এই দীর্ঘদিন ধরে এই ঘটনার সঙ্গে আমরা জড়িত যারা অ্যাঙ্কার রয়েছি এখানে শুনছি, কিন্তু চাকরিহারাদের পক্ষ থেকে অলমোস্ট এই প্রথম বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু আইনজীবীদের নিয়ে কিন্তু এই প্রথম প্রশ্ন উঠলো গতকাল, যেটা সিএনএর অনুষ্ঠানের প্যানেলে হয়েছে। ফিরদৌস সাহেব, আপনার কাছে আমার জানার জায়গা এটা, এই যে মানবিকতার জায়গা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড উল্লেখ করছেন এই শব্দটা, এই জায়গাটা, কারণ এখন যা হচ্ছে এখন এটা নিয়ে হয়তো নয়তো প্রশ্ন করার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী আইনটা মানছেন, বিচার ব্যবস্থাকে মেনেই গতকাল বলছেন আমাকে সুপ্রিম কোর্টের মতোই চলতে হবে, নাহলে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেবে, এমনকি রাজ্য সরকারের এখতিয়ারও থাকবে না কিছু। শামীম সাহেব কি বলবেন? দেখুন, এই কলকাতা শহরের ফুটপাতে অনেক শিশু বসবাস করে। কলকাতা শহরের কোন বিচারপতির, কলকাতা শহরের কোন মাস্টারমশাইয়ের, কলকাতা শহরের কোন সাংবাদিকের মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকে কোলে করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তাকে পরিচর্যা করেন, শিক্ষা প্রদান করেন এবং তাকে গিয়ে তার সমস্ত নাগরিক অধিকারগুলোকে এনশিওর করেন। মানবিক না? অমানবিক না বিষয়টা? বিচারপতি বাড়ি থেকে বেরিয়ে আসেন, দেখেন রাস্তার পাশে ফুটপাতে বিচারক, পথশিশু শুয়ে আছে, বিচারপতি তো বিচার দিতে পারেন না। ফুটপাতে শিশুরটা তো বিচার নেই, কোনো শিক্ষক এসে তো কোলে করে নিয়ে গিয়ে তাকে গিয়ে পড়াই, এটা করেন না, কেন করেন না? অমানবিক না? দারুণ সাংঘাতিক অমানবিক। বিচার অ্যাবসুলুট হয় না, আর বিচার কোনো ইউটোপিয়ান কনসেপ্টও না। এই রায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম লেখেনি। এরা যারা চাইছে, এখানে এখন বর্তমানে মমতা ব্যানার্জির সমর্থনে দুটো পক্ষ আছে। এক হচ্ছে যারা সরাসরি দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা, আর দ্বিতীয় হচ্ছে যারা এখনো পর্যন্ত নিজেকে বোকা দেখতে, বোকা রাখতে পছন্দ করে তারা, নিজেকে যারা প্রতারিত করতে পছন্দ করে তারা। এখনও যদি বলে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম দায়ী, তাহলে বুঝতে হবে আইদার সে পয়সা দিয়ে চাকরি নিয়েছে অথবা নিজেকে প্রতারিত করতে পছন্দ করে।
দেখুন সরাসরি বলি এইটা হয়েছে কিসের জন্য? ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জায়গায় ফিরদৌস শামীমের জায়গায় ধরুন অন্য কোনো আইনজীবী ছিলেন এবং তার একই দক্ষতা থাকতো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের মধ্যে একই দক্ষতা, কি রায় হতো? অন্য রায় হতো, অন্য রায় হতো। সুযোগ রয়েছে ভারতবর্ষের এই আইনি কাঠামোয়। ওই তো পথ শিশুর কোনো মানবিক দিক নেই, যে ভিক্ষা করে খায় তার কোনো মানবিকতা, তার কোনো হিউম্যান রাইটস নেই। অ্যাবসোলিউট জাস্টিস দিই না, আপনি আমি একসঙ্গে চলুন না, লড়ি না, বিপ্লব সংগঠিত করি, রেভলিউশন করি, সকলের জন্য সমান সুযোগ, সবার জন্য মানবিকতার, সকলকে পূর্ণ করে দেওয়া হবে, একই স্বপ্ন দেখি। ও আপনার ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে, চুরি করে চাকরি পেয়েছে এবং তার দ্বারা মমতা ব্যানার্জি চুরি করেছে, তার ফলে আপনার চাকরি গেছে, দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেবেন কেন? একবারের জন্য বলতে পারলেন না যে এই চুরিটা? ফিরদৌস সাহেব, আপনার কথাকে কোট আনকোট ধরে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তখন চুপ করে যাবেন, টুক করে মমতা ব্যানার্জি, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে, আপনার চাকরি গেছে, আর দোষ দেবেন ফিরদৌস শামীমকে। তাহলে এই চাকরিহারারাও তো প্রশ্ন করতে পারেন যে এসএসসি যদি চুরি করে বা মমতা বন্দ্যোপাধ্যায় হিজ কোম্পানি যদি চুরি করে, তার দায় আমি কেন নেব, আমি কেন যোগ্য হিসাবে নেব? সে তো এখনো পর্যন্ত টিল টুডে দাবি করছে আমি যোগ্য, আমার সমস্ত প্রসিজিয়ার হয়েছে। তার দায় নিতে, তার দায় আপনাকে, একদমই তার দায় আপনাকে নিতে হবে, তার কারণ তার আগের দায়িত্বটা আপনি পালন করেননি। আপনি শিক্ষক হওয়ার আগে আপনার নাগরিক দায়িত্ব ছিল, আপনি শিক্ষক পরে, তার আগে নাগরিক ছিলেন। আর ভারতবর্ষে নাগরিককে প্রথম সব থেকে বড় বিচারক বানানো হয়েছে, আর নাগরিক সব থেকে বড় বিচারটা করে যে কে আসলে এই সর্বোচ্চ ক্ষমতায় বসবে, যে বিচারটাকে, অ্যাবসোলিউট বিচারটাকে দেবে। ভারতবর্ষের জুডিশিয়ারি সমস্ত কিছু এনজয় করে না, ভারতবর্ষের জুডিশিয়ারি লেজিসলেটিভ পাওয়ার এনজয় করে না, ভারতবর্ষের জুডিশিয়ারি এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করে না, ভারতবর্ষের জুডিশিয়ারি শুধুমাত্র লেজিসলেটরের তৈরি করা আইন, এই এক্সিকিউটিভদের দ্বারা কাজ করা যে কাজ, সেই কাজের বিচার বিশ্লেষণ করেন না হলো বিচার ফিরদৌস দা। কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারির এখানে ভোট করে কি লাভ? 2000 আপনি বলছেন যে নাগরিক কর্তব্য আমরা পালন করিনি, তাহলে 2021 সালের যদি আমি বিধানসভার ফল দেখি, সেখানে দেখতে পাবো 2,80,00,000 মতো মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেন এবং বর্তমান নেত্রীকে পছন্দ করলেন। পাশাপাশি ফিরদৌস দা, গণতান্ত্রিক সিস্টেম ওই স্টেচারে প্রায় তো 2,34,00,000 মতো মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে শুধুমাত্র বিজেপিকে ভোট দিলেন। সঙ্গে যদি আমি বাম কংগ্রেসকে ধরি, সেই সংখ্যাটা প্রায় সমান সমান। মাল্টি পার্টি ডিভিশনাল অ্যাক্সেস সিস্টেমে আমি তো জানি, মানে দেখা যায় যে রুলিং পার্টি 40% মেজরিটি নিয়ে সরকার তৈরি করে, নাগরিকের ভূমিকা থাকে সরকার তৈরিতে 40% মানুষের, 60% তো রুলিং পার্টির এগেনস্টে থাকে। আপনি কি বলবেন তাহলে? আজকে দেখুন তৃণমূল কংগ্রেস, আপনি কেন্দ্র সরকারের কথা বলুন, বা যখন বামেরাও সরকার চালিয়েছে তখন বলুন, 40%, 38 থেকে 40% হলেই গভর্নমেন্ট। দেখুন আমরা সেই জন্যই তো বলি সিস্টেম পরিবর্তন করতে হবে, বিপ্লব সংগঠিত করুন, যে সিস্টেম পরিবর্তন করুন, যারা এখন বিচার পাচ্ছে না তারা বিপ্লব সংগঠিত করুন না, দেখি সে দম তো নেই। একবারের জন্য মমতা ব্যানার্জির নাম নিতে পারেন না যে ও চুরি করেছে। চুরি এই মামলা কী করে শুরু হয়েছিল? মামলা শুরু হয়েছিল 2019 সালে, তারা আন্দোলন করতে বসেছিল এবং সেই আন্দোলনেরও নেতা ছিল। এখন যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতাদের বন্ধুরাই চাকরি নিয়ে নিয়েছে, তারা তারপরে নিজেরা চাকরি পেয়েছে, তার বন্ধুরা চাকরি পেয়েছে, সব সাইলেন্ট হয়ে গেছিল। সব নিজের ধান্দাটা বুঝে নেব, একদম নিজেরটা হয়ে গেলে চুপ করে যাবো, নিজেরটা মানবিকতা, আর বাদ বাকি সব উচ্ছন্নে যাক, সমাজ উচ্ছন্নে যাক, পথশিশু উচ্ছন্নে যাক, শিক্ষা উচ্ছন্নে যাক, শুধু নিজেরটা বুঝবো, তাহলে সমাজে আপনিও ভালো থাকবে না, সমাজে ভালো থাকবে না। খুব পরিষ্কার কথা। এই 2019 সালে যখন পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেল, পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো এই প্রেস ক্লাবের সামনে, ইনসানরা আন্দোলন শুরু করলো। এখন যারা নেতৃত্ব দিচ্ছে এই শিক্ষক, চাকরিহারা শিক্ষকদের, তাদেরই বন্ধু, সেও নেতৃত্বে ছিল, সেই ইনসান এই শেতাবকে টপকে চাকরি নিয়ে নিল, সবাই চুপ করে গেল, দিয়ে সব নিজের চাকরি পেয়ে গেলেন, চুপ করে গেলেন, দিয়ে ওই দুর্নীতিকে প্রশ্রয় দিলেন। আজকে চাকরি চলে গেছে, সব কুম্ভীরাস্ত্র ফেরত এসছেন। সেদিন মনে হয়নি যে অঙ্কিতা অধিকারী, মমতা ব্যানার্জি কেন ফেরত গিয়ে অঙ্কিতার চাকরিটা বাতিল করলো না, আমরা গিয়ে আন্দোলন করি? সেদিন তো আন্দোলন করতে আসেননি, নিজেরটা বুঝে গেছেন।
নিজেরটা যাই হয়ে গেছে তখন সব চুপ করে গেছে। নিজেরটা হয়ে গেলে চুপ করে যাবেন, দিয়ে ভাববেন আমি সব ঠিক চলবে, তা তো হবে না। না, সেটা সমাজের দায়ও আপনাকে নিতে হবে, নাগরিক দায়িত্ব পালন সাহেব করবেন। আমি বুঝতে পেরেছি, কিন্তু পাশাপাশি এটা কি আপনি হলফ করে বলতে পারবেন যে এই যে 8,000 বা 8,500 মতো, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতির বেঞ্চে যেটা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তার বাইরে যারা রয়েছেন তাদের, আরে আমি কে বলার, সিস্টেম বলবে। আমি যদি বলার জায়গায় থাকতাম একটা চুরি হতো না, আমি যদি বলার জায়গায় থাকতাম একটা চুরি হতো না, আমি বা বিকাশ ভট্টাচার্য বলার জায়গায় থাকলে একটা চুরি হতো না, ঘাট চেপে ধরতাম, জেলে ভরে দিতাম। বেশ বেশ, আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা সেটাও হয়েছে, আবার অনেকে আছেন এরকম আইনজীবী যারা রাজনীতি সরাসরি অলিন্দেও রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে নেতা নির্ধারণ করবার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকতে হবে, যেটা আমি বুঝতে পারলাম। অর্থাৎ কেউ দোষ করলে তার দায় আমার উপর পড়ছে বলে আমি নিজেকে একেবারে নিউট্রাল জায়গায় রেখে দাবি করতে পারবো না যে তার অপরাধের দায় আমার নয়। এই রায় বা এই নির্দেশিকা বা বর্তমান অবস্থা এটা প্রমাণ করছে, যে যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক, কারণ স্বচ্ছতা এবং অস্বচ্ছতা এটা নিয়ে পরিষ্কার একটা সীমারেখা তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বরঞ্চ বলা যেতে পারে সেটা সম্ভব হয়নি বলেই 26,000-এর ওপরে যারা চাকরি করছিল তাদের চাকরি চলে গেল। এইটাই এই কারণের জন্য আমি আসবো। কিন্তু অন্যদিকে আবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালও বলেছেন, আজও মানে গতকালও বলেছেন, আগের একাধিকবারও বলেছেন, আপনি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন আমি সকলের জন্য দেখব, সকলের চাকরির ব্যবস্থা করব। সেটা আপনি 5টা প্ল্যান নাকি আপনার হাতে আছে বলেছেন, প্ল্যান এ পর প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, আপনি বলেছিলেন সকলে জানেন। সেই প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না, আপনি জানলেন, আপনি বুঝলেন, আপনি হজম করলেন। আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় আবার যারা যোগ্য তারা বঞ্চিত হবে। তার কারণ আপনি বেছে বেছে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি তাড়াবেন, আর যারা আপনার পার্টির লোকদেরকে চাঁদা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবেন। আমি সজলদার কাছে একটু পরে যাচ্ছি, কিন্তু আমার মনে হলো প্রসঙ্গক্রমে রুম্পা আমাদের সঙ্গে রয়েছেন, সদ্য চাকরিহারা। রুম্পা, এই যে আস্থা বা ভরসার জায়গাটা বারবার করে মুখ্যমন্ত্রী বলে রাখার চেষ্টা করছেন, উনি বলছেন যে আমার উপর বিশ্বাস রাখুন, আমার উপর ভরসা রাখুন। এমনকি এটাও বাস্তব, যদি আপনার স্মৃতিভ্রংশ হয়ে যায় আমি আপনাকে আরেকবার শুনিয়ে দিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা নয়, দুটো নয়, 4-5টা প্ল্যান রেডি আছে, এ বি সি ডি ই করে এরকম রেডি আছে। আপনারা এখনো বলছেন যে আপনারা পরীক্ষা দেবেন না বা পরীক্ষা দিতে চাইছেন না, বলা ভালো। এটা কি চাইছেন তাহলে আপনারা এখন এই মুহূর্তে, বা কি ভাবছেন? সব থেকে বড় কথা, দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন, তিনি বলেন রিভিউয়ের কথা এবং এক্সামিনেশন, দুটো কথা উনি বলেন। এবং তার সঙ্গে সঙ্গেও এটা যোগ্যদের ক্ষেত্রে, আর অযোগ্যদের ক্ষেত্রে যারা সিবিআই দ্বারা মানে সিবিআইয়ের করাপশন লিস্টে চিহ্নিত, তাদের জন্য তিনি বললেন বিভিন্ন দপ্তরে তাদেরকে পোস্টিং দেওয়া হবে। এবার আসি, উনি নেতাজি ইন্ডোরে আমাদেরকে সবাইকে ডাকলেন যারা যোগ্য, অর্থাৎ যাদের নামে কোনো অ্যালিগেশন নেই। 17 রকম দুর্নীতি হয়েছে আমাদের 2016 প্যানেলে, সেই 17 রকম দুর্নীতিতে যাদের কারোর নাম নেই, সবাই যোগ্য, একটা সিঙ্গেল অ্যালিগেশনস তাদের নামে নেই। তিনি তাদেরকে ডাকলেন, তিনি বললেন যে একজন যোগ্য প্রার্থীরও চাকরি যাবে না। আমি এটা কনফার্ম করলাম, একজন যোগ্য চাকরি প্রার্থীরও চাকরি যাবে না। সেই ক্ষেত্রে তার অনেক প্ল্যান রেডি আছে, এ বি সি ডি জেড পর্যন্ত। কিন্তু কাল আমরা কি দেখলাম, কাল উনি বললেন জাস্ট রিভিউ পিটিশন করা হয়েছে, রিভিউ পিটিশনে যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা স্যার, আপনি বলুন, সবাই আছে এখানে, আমার প্রশ্ন, 2016 সালে আমার পজিশনটা কী ছিল, আমার বয়স কী ছিল, আর আমার ক্যাপাবিলিটি কী ছিল? আমি জাস্ট অনার্স করেছি, মাস্টার্স করেছি, বিএড করেছি, রানিং ইয়ারে 2016 এক্সাম দিয়েছি, ক্র্যাক করেছি। তার মানে আমি রেগুলার স্টুডেন্ট, আমার কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় বসার ক্যাপাবিলিটি আছে এবং আমি ক্র্যাক করেছি, ভাইবা দিয়েছি, একাডেমিকের ইস্যুতে ভেরিফিকেশান নিয়ে আমি চাকরি পেয়েছি। এখন 10 ইয়ার্স আফটার
আমি কিভাবে সেই না, এটা আপনার মাইন্ডসেট, আমি বুঝতে পারছি আপনাদের মানসিকভাবে আপনারা প্রস্তুত নন, পড়াশোনার মধ্যেও নেই, কম্পিটিটিভ এক্সাম না পড়াশোনার মধ্যে নেই এটা আমি স্যার বলবো না, আমাদের পড়াশোনার ট্র্যাকটা চেঞ্জ হয়েছে। না মানে স্কুলের পড়াশোনা আর স্কুলের কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা তো স্কুলে অনেক আমরা আলাদা। পড়াশোনা কিসের জন্য করি? স্কুলে পড়াশোনা করি যে বাচ্চাদেরকে আমরা কিভাবে ইমপ্রুভ করব, একদম, একদম। বাচ্চা কিভাবে মাধ্যমিকে এস্টাবলিশড হবে, বাচ্চা কিভাবে হায়ার সেকেন্ডারিতে এস্টাবলিশড হবে, আমরা বাচ্চা ওরিয়েন্টেড মানে স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা জায়গা আমি কৌতূহলবশত একটু জিজ্ঞেস করি আপনার কাছে। এই যখন মামলা হলো, ফিরদৌস শামীমরা লড়ছেন, প্রায় মিডিয়া তাদেরকে বাইট নিচ্ছে, বিভিন্ন সময় বিকাশবাবু ফিরদৌস বাবুদের বক্তব্য উঠে আসছে, আরও অনেক আইনজীবী তাদের বক্তব্য উঠে আসছে। আপনাদের প্যানেলটা নিয়ে তো মামলাটা হচ্ছে, 16 সালের প্যানেল, এসএসসির প্যানেল। আপনাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল ডিআই থেকে বা স্কুল থেকে জানানো হয়েছিল কোনোভাবে যে আপনাদের এই প্যানেলটা নিয়ে মামলা হচ্ছে, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন বা আইনকে আপনারা সাহায্য করুন বা আইন ব্যবস্থার মধ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনারা বলুন, যারা যোগ্য চাকরি প্রার্থী বা অযোগ্য যারা চাকরি করছেন অলরেডি, আমি যোগ্য অযোগ্যতে যাচ্ছি না, কারণ এটা কারোর পক্ষে বলা সম্ভব না কে যোগ্য অযোগ্য এখনো পর্যন্ত সেইভাবে না। আপনাদের এইভাবে জানানো হয়েছিল বা দেখুন আমরা যখন অ্যাপয়েন্টমেন্টাল লেটার পেয়েছিলাম তখন আমাদেরকে বলেছিল যে যদি তোমার নামে নির্দিষ্ট কোনো অ্যালিগেশনস প্রুভ হয় তাহলেই তোমার চাকরিটা যাবে। না আমি তা বলছি না, সেটা আমি জানি, সেটা নয়। কিন্তু আমাদের ডিআই থেকে কিংবা এডিআই থেকে আমরা তো যখন মামলাটা চলছে একটা লম্বা সময় ধরে তো মামলা চলছে, হাইকোর্টের নির্দেশ, তারপরে সেটা আবার রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবার বেঞ্চ চেঞ্জ হয়েছে, সবকিছু হয়েছে। আপনারা জানতেন এই সময় যে এই ঘটনাগুলো দিয়ে বলেছিলেন? দেখুন অভিজিৎ গাঙ্গুলির কারণ ফিরদৌস বাবু একটু আগে নাগরিক ভূমিকার কথা বলেন, একদম নাগরিক ভূমিকা আপনাদের জানানো হয়েছিল কিনা? আমি আসবো ফিরদৌস সাহেব, আমি আসবো, আমি রুম্পার কাছ থেকেও জানবো এবং সজলদার কাছেও যাবো, কিন্তু এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। একটা বিরতি নিচ্ছে দ্রুত, বিরতির পর ফিরে এসে রুম্পাকে এই জায়গাটা জানতে চাইবো রুম্পা দেবীর থেকে যে আপনাদের কাছে বিচার ব্যবস্থা বা এটা একটা স্ট্রেচার আছে, একটা সিস্টেমে আছে, আপনারা এই প্যানেলে আপনাদের প্যানেল নিয়ে গন্ডগোল আছে, আপনারা কিন্তু সতর্ক থাকুন বা প্রস্তুত থাকুন বা আইনকে সাহায্য করুন, এই ধরনের আলটিমেটাম বা ইনফরমেশন বা নোটিফিকেশন আপনার কাছে এসেছিল কিনা আপনাদের কাছে? ব্রাদার আপনি রয়েছেন আজকে, আপনার কাছে একটা বিরতি নিচ্ছে, দ্রুত ফিরে আসলাম। আমি রুম্পা দেবীর কাছে যাব। এই যেটা বলা, এই যে যতদিন ধরে মামলা চলছে আপনারা কিছু জানতেন কিনা? কারণ আপনি বলছেন আজকে আমি একদম মানসিকভাবে প্রস্তুত নই, যখন সুপ্রিম কোর্টের অর্ডার বেরোলো তারপরের থেকেই আপনারা 1 মিনিট পর থেকে বললেন যে আমরা মানসিকভাবে প্রস্তুত নই, এটা কি হলো? কিন্তু আপনাদের এই প্যানেলটা নিয়ে মামলা চলছে, আপনারা জানতেন? আপনাদেরকে জানানো হয়েছিল? দেখুন মামলা চলছিল হাইকোর্টে, সেটা অভিজিৎ গাঙ্গুলির রায়ের পরেই আমরা সেটা প্রকাশ পাই। তিনি সিবিআই ইনভেস্টিগেশন দেন, সিবিআই ইনভেস্টিগেশনের পর দেখা গেল সেখানে করাপশনগুলো বেরিয়ে এলো এবং যারা যোগ্য প্রার্থী তাদের ছেড়ে দেওয়া হলো। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি স্যার কখনোই কিন্তু বলেননি যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা বেরিয়ে যাক। তিনি টেন্টেড যারা তাদেরকে উল্লেখিত করে তাদের স্যালারি স্টপ করার কথা বলেন এবং তাদের স্যালারি সাবমিট করতে বলেন সুদসহ। এবার আমরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা কি করে জানবো যে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশনস নেই, আমাদের কোনো নাম সিবিআই লিস্টে নেই, বাক কমিটির রিপোর্ট নেই, 17 রকম দুর্নীতি হয়েছে কোনো রিপোর্টে নেই, আর তারপরেও তা সত্ত্বেও আমাদের হাইকোর্টে পুরো গোটা প্যানেল বাতিল হয়ে যাবে? সেই একই ঘটনা, এই একই ঘটনা পুনরাবৃত্তি হলো সুপ্রিম কোর্টে গিয়ে, পুরো প্যানেলটা বাতিল হলো। তাহলে যদি যোগ্য অযোগ্যের লিস্ট অ্যাপ্লিকেশন করে সার্টিফাই করে দেওয়া হতো, সুপ্রিম কোর্টে গিয়ে বললে ব্যাপারটা ভুল, একটু মানুষ হয়তো অস্পষ্ট হবে। রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া, চ্যালেঞ্জ যদি না করা হতো তাহলে তো আমরা বেঁচে যেতাম, আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই। আমার কথা হচ্ছে রাজ্য সরকারের তো সেই স্পষ্টতা ছিল, স্বচ্ছতা ছিল নিশ্চয়ই, নাহলে তারা চ্যালেঞ্জ করতে যাবেন কেন? আপনি বলুন, যে কেউ বলবে, আমি যদি সৎ হই আমি চিৎকার করে বলবো হ্যাঁ এটা ভুল। তিনি চ্যালেঞ্জ কেন করলেন? যেখানে দুর্নীতি প্রুভড, যেখানে সিবিআই হতে গিয়ে অসৎ হিসেবে ফেসে যাওয়ার কথা, যেখানে প্রুভড হয়েছেন, টেন্টেডরা প্রুভড, সুপ্রিম কোর্টেও প্রুভড যে ওরা টেন্টেড, ওরা 12% সুদের হারে বেতন ফেরত দেবেন, আইডেন্টিফাইড প্রুফ, তাহলে কেন তাদেরকে নিয়ে আবার আপার অথরিটির কাছে যাওয়া হলো এবং সেখানে কেন সার্টিফাই করে? এর উত্তর কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস শামীম? সেখানে এখনো পর্যন্ত যোগ্যদের সার্টিফাইড লিস্ট তিনি পাবলিশ করছেন না, তিনি যদি পরিশোধ করছে না, যদি সেটা নিয়ে রিভিউতে যাওয়া হয় তাহলে কেন শুনবেন না? আচ্ছা আপনি কি একই রকম ভাবে বিকাশ বাবু শামীম বাবুদের দোষ দেবেন? দেখুন বিকাশ বাবু শামীম বাবুর সাথে একটাই কথা ওনারা বারবার বলেছেন, অল আর ফ্রড,
কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে কিংবা আমরা যারা যোগ্যতা রাস্তায় বসে আছি, এই যে 15,503 জন টিচার এবং নন টিচিং স্টাফ গ্রুপ বি গ্রুপ সি, তারা তো সবাই সিবিআই লিস্টে কিংবা 17 রকম দুর্নীতিতে নাম নেই, তারা সবাই দুর্নীতিগ্রস্ত। তারা কিভাবে বারবার সুপ্রিম কোর্টে বলেছেন, তাদের কাছে প্রশ্ন থাকলো, তারা বারবার বলছেন যে নেতা নির্ধারণ করার দায় শুধুমাত্র 16 সালের প্যানেলের অন্তর্ভুক্ত টিচারদের নয়, আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের সবার। সেটা আপনারও দায়িত্ব ছিল যে নেতা নির্ধারণ করার। শুধুমাত্র একটা প্যানেলের টিচারদের উপরে যারা কোনো দোষী নয়, যারা ন্যায্য যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের উপরেই সমস্ত দায় ঠেলছেন কিসের জন্য? আচ্ছা, এবার 30 তারিখে যখন বিজ্ঞপ্তি আসবে আপনি কি ফর্ম ফিল আপ করবেন, মানে 16 তারিখ এতে জুনে? দেখুন, ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে রিভিউটা হতে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুনের 3rd উইক বা 2nd উইক নাগাদ গরমের ছুটি উঠবে, তারপরে সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিভিউ, কারণ আমরা একই যোগ্যতার পরীক্ষা বারবার দেব না। যে অথরিটি এত করাপশন করলো, যে অথরিটিতে মানে প্যানেলের নাম ছাড়া সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলো, আজকে আপনি কি করে বলছেন যে এই পরীক্ষা করাপশন লেস হবে? কি করে জানা যাবে? সেই অথরিটিকেই আমি বিশ্বাস করি না। এসএসসি পরীক্ষা নিলে আবার তার উপরে মানে আপনার প্রশ্ন রয়েছে। আমার কোনো বিশ্বাস নেই। বেশ, আমি চট করে আমি শামীম সাহেবের কাছে যাবো, কিন্তু তার আগে সজলদাকে জিজ্ঞেস করে নি। সজলদা, এই যে এসএসসির উপর আজও চাকরিহারাদের বিশ্বাস নেই, না থাকাটাই বাস্তব, কিন্তু বিশ্বাস আছে কার উপরে? বিশ্বাস আছে আইন ব্যবস্থার উপরে, বিচার ব্যবস্থার উপরে এবং তদন্তকারী সংস্থার উপরে। আমার কথা, আপনার কি মনে হয় সজলদা, এই যে তদন্ত যাদের হাতে দেওয়া হলো, আমার বিরুদ্ধে তদন্ত করবেন আজিজুলদা, তার মানে আমি সেখানে নিউট্রাল হয়ে গেলাম, আজিজুলদা খুঁজে দেখবে আমি দোষী কি, চোর না ডাকাত না গুন্ডা কি, সেটা বার করবে। আমার কথা হচ্ছে সিবিআই সেক্ষেত্রে কি করলো তাহলে? সিবিআই যে স্পেসিফিক করতে কি পারলো না আপনার মনে হয়? একটা তদন্তের একটা কনক্লুশন থাকে, একটা শার্প এজ কনক্লুশন, যেখানে এটা ঠিক এটা ভুল। আজকে ইউটোপিয়ান কনসেপ্ট কিছুক্ষণ আগে বললেন যে আইন ব্যবস্থা ইউটোপিয়ান কনসেপ্ট নয়। শহীদ, আপনার কি মনে হয় কোন জায়গাটায় ভুল হলো যার জন্য এত বড় একটা ম্যাসাকার হয়ে গেল রাজ্যে? আমি আপনাকে প্রথমেই বলি যে আপনি শেষ কথাটা যেটা করলেন সেটা ম্যাসাকার হয়ে যায়নি, ম্যাসাকার দায়িত্ব নিয়ে করা হলো। যদি করা না হতো হয়তো 26,000 ছেলে যেত না, হয়তো 6-7 হাজার ছেলেমেয়ের চাকরি বা ভবিষ্যৎ নিয়ে একটা বিরাট সমস্যা হতো, এবং সেখানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোতো যে যাদের চাকরি খাওয়া হলো, ধরুন যারা টেন্টেড মানে যারা দাগি, হ্যাঁ টেন্টেড শব্দটার অর্থ তো দাগি, তো যারা দাগি সেই দাগিরা কারা এবং তারা কি করে চাকরিটা পেলো, এইটা সামনে যদি আসতো তাহলে সরকারের মুখ বেশি পড়তো, পাড়ায় পাড়ায় বহু তৃণমূলের নেতাকে গাছে বাঁধতো পাবলিক, এটা একটা সমস্যা ক্রিয়েট হতো এবং যার আঙুল শেষ অবধি মমতা ব্যানার্জি অবধি আসতো। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে সিবিআই তাহলে কি করলো, এবং সিবিআই যদি বলেন প্র্যাকটিক্যালি সিবিআই এর প্রতি আমার ব্যক্তিগতভাবে খুব একটা আস্থা নেই, তার কারণ তাতে যে সিবিআই ব্যর্থ বা অপদার্থ এটা মনে করি না, কারণ সিবিআই এর যা স্ট্রেংথ তার থেকে সারা ভারতবর্ষে যত মামলা করে তার থেকে অন্তত 20-30 গুণ বেশি মামলা তাদের পশ্চিমবঙ্গেই করতে হয়। এবারে আসছি, দেখুন সিবিআই কিন্তু তার কাজটা পালন করেছে। আমি যদি ভুল হই, আমার এখানে দুজন আছেন, একজন ফিরদৌস শামীম আর একজন হচ্ছেন চাকরি প্রার্থী নিজেই আছেন, তারা কিন্তু ধরিয়ে দেবেন যে সিবিআই কিন্তু তার ওয়েমার সিটটা যেটা তার করণীয় কাজ, সিবিআই বিচার করে না, সিবিআই তদন্ত করে। তারা কিন্তু সেই বিচার ব্যবস্থার কাছে ওয়েমার সিটটা প্রডিউস করে দিয়েছিল। কি আমি ঠিক বলছি তো? যে সিবিআই তার কাজটা কিন্তু কমপ্লিট করেছিল। আমি শেষ করে নিই, আমি বলছি এবার সেই ওয়েমার সিটটা কোর্ট সামনে আনবে কি আনবে না সেটা তো কোর্টের নিজস্ব বিষয় বা আইনের বিষয়, যেটা আমি জানিও না। আমি বলছি ধরুন এর আগে এসএসসিও কিন্তু কিছু ছেলে মেয়েকে চিহ্নিত করেছিল, প্রায় 6,000-এর মতন ছেলে মেয়েকে চিহ্নিত করেছিল, কিন্তু করে যেটা সমস্যা করে দিল, বলে দিল যে অ্যাজ অফ নাও, মানে এখনো অবধি এরাই দুর্নীতিগ্রস্ত প্রমাণিত। ওই অ্যাজ অফ নাওতেই একটা শব্দ থেকে গেল যে অন্যরাও হতে পারে। এবারে আমি আপনাকে বলছি, দেখুন যে যারা চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন, প্রার্থী বলা ভুল, যারা চাকরি হারিয়েছেন স্বাভাবিকভাবে তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চাইবেন না, এবং সে বসতে না চাওয়াটা নিয়ে আলোচনা হয়েছে এবং সবগুলোই সঙ্গত। মা সীতাও স্বয়ং রামচন্দ্রের
আহ্বানে দ্বিতীয়বার পরীক্ষা দিতে রাজি হননি। তিনি পাতালকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, দ্বিতীয়বার পরীক্ষা দিতে রাজি হননি। সেখানে কমপ্লিট অ্যাসিওরেন্স ছিল, আমাদের বিশ্বাস ছিল যে মাতা সীতা কিন্তু দ্বিতীয়বারও অগ্নি পরীক্ষায় পাশ করতেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে যেটা হচ্ছে, এখানে কেউ বুক ঠুকে বলতে পারবে না যে দ্বিতীয়বার তারা সবাই পাশ করে। এখানেও কিন্তু আইন ভঙ্গ হচ্ছে, অ্যাজ আমার যতটা মনে হয়, বা ভুল হলে ফিরদৌসরা ধরিয়ে দেবে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সম্ভবত বলেছিলেন যে যারা 16 সালের অ্যাপ্লিক্যান্ট ছিলেন শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারবে, এক্সেপ্ট টেন্টেড। কিন্তু এটা একটা প্র্যাকটিক্যালি নতুন এসএসসি পরীক্ষা হচ্ছে, সিম্পল। আপনিও দিতে পারেন ওই পরীক্ষায়, আজিজুলদা ওই পরীক্ষায় বসতে পারেন। ওটা বয়সের ছাড়টা হয়তো আজিজুলদা পাবেন না, বয়সের ছাড়টা হয়তো যারা 16 সালের ক্যান্ডিডেট শুধু তারা পাবে। এই যে সমস্যাটা, এই সমস্যায় আপনি আমায় বলুন তো, যদি আমি ধরে নিই সেই সময়ের আর এই সময়ের মিলে 30-35 লোকও যদি ছেলেমেয়ে পরীক্ষা দেয়, আবার 26,000 লোকের ক্র্যাক করবে, এটা হতে পারে? এই 26,000-এ পাওয়ার সম্ভাবনা, 26,000-এর মধ্যে 6,000 বাদই দিলাম যদি হয় টেন্টেড হিসেবে, তাহলে এই সম্ভাবনা প্রায় ক্ষীণ। আমি বলছি যে কতগুলো রাজনৈতিক প্রশ্ন এসছে ফিরদৌসকে বা বিকাশবাবুকে আপনারা ধরছেন অনেক সময়, যে এই যে এরা কেন মামলা করলেন। আমি আপনাকে দেবাশবাবু একটা প্রশ্ন করি, যে ধনঞ্জয়কে কে ফাঁসি দিয়েছিল? ধনঞ্জয়কে ফাঁসিটা কে দিয়েছিল? বিচার ব্যবস্থা না নাটা মল্লিক? আইনের প্রমাণ নাকি যে ফাঁসুরে তিনি? বিষয়টা তো সেটা নয়, বিষয়টা হচ্ছে ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল এবং ফাঁসির নির্দেশ দিয়েছিল বিচার ব্যবস্থা। উকিলের এখানে দোষটা কোথায়? উকিল যদি বলতো যে হ্যাঁ, উকিল যদি চোখ বুঝে থাকে, মমতা যেটা বলছেন, মমতা ব্যানার্জি প্র্যাকটিক্যালি যেটা বলতে চাইছেন, যে এরা চাকরি খেয়েছে। এরা কেন চাকরি খেয়েছে? যে এরা সব জেনে কেন চুপ করে থাকেনি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যেমন আমার সিম্প্যাথি যারা নন টেন্টেড তাদের প্রতি আছে, সেরকম ঘৃণা কিন্তু তাদের প্রতি আছে যারা টেন্টেড। কারণ একজন যদি অযোগ্য শিক্ষক থাকে, একজন অযোগ্য শিক্ষক যদি ক্লাসে থাকে, সেই স্কুলের সেই জায়গায় কি আমি আমার ছেলে মেয়েকে পাঠাবো? হ্যাঁ বা না এর প্রশ্ন। কারণ একজন অযোগ্য শিক্ষক তারা কয়েকটা প্রজন্মকে হয়তো ধ্বংস করে দেবে, ভুলছে, পুরো সিস্টেমকে নষ্ট করে দেবে। এবার বিচার ব্যবস্থা বারবার বলেছে যে চাল আর কাকড়কে এমনভাবে মিক্স করা হয়েছে যেটা আলাদা করা সম্ভব নয়, কিন্তু একজন মানুষ আলাদা করেছিলেন, তার নাম অভিজিৎ গাঙ্গুলি। আমার প্রশ্ন হচ্ছে, সরকার যখন দেখলো 6,000-এর ওপর দিয়ে কোপটা চলে যাচ্ছিল, তাহলে তো 20,000 প্রাণ বাঁচত না। সজলদা, যখন আপনি নামটা তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু এই রায়ের পরেও, আমার যদি স্মৃতিভ্রংশ না হয়, উনি বলেছিলেন যে এখনো বাঁচানোর উপায় আছে, এবং উনি দেখাও করতে গেছিলেন শিক্ষা ভবনে। সেখানে দেখা হয়নি, না হয়নি, অনেক গন্ডগোল হয়েছে। উনি দেখা করতে চাইলেও উনি কোন চেষ্টা যতই থাকুক, কিন্তু ওর এই প্রক্রিয়াটা সফল হতো না, এটা আমরা বুঝি। আমার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে বুঝিয়ে বলুন যে যদি এই চ্যালেঞ্জটা তো বিকাশ ভট্টাচার্য করেনি হাইকোর্টের রায়টাকে সুপ্রিম কোর্টে, এই চ্যালেঞ্জটা তো সরকার করলো, তাহলে যারা যোগ্য তারা কখনো দেখি বিকাশবাবু, কখনো দেখি ফিরদৌসদের ওপর তারা হামলা চালায় না। কালকে প্যানেলে হয়েছে বলে আমি এটা তুলে ধরলাম। যেভাবে বলছিল সেই কথাগুলো একটু হালকা করে হয়তো বললে ভালো হতো, অতটা কঠিনভাবে না বললে ভালো হতো, কিন্তু বিষয়টা তো অসত্য নয়। একদম বিষয়টা তো অসত্য নয়। দেখুন, সিপিএম আমাদের একদম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কারণ তৃণমূল আমাদের বিজেপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমি এখানে কিন্তু রাজনৈতিকভাবে আমি বলছি, এদের আপনি বলেছেন যে কখনো কোনো আইনজীবী রাজনীতি করেন, হ্যাঁ রাজনীতি থেকে আবার তিনি মানে আমি যদি সেই ক্যারেক্টারটাকে মিক্সও করি, তাহলে ওনারা আমার বিরোধী পক্ষ। এবং আমি বলছি তৃণমূলের থেকে বেশি করে বিরোধী পক্ষ, কারণ তৃণমূলের কোনো আইডিওলজি নেই। এবারে আমার বক্তব্য হচ্ছে যে ও যেটা বলেছে, ফিরদৌসের একটা বক্তব্য আমি ডিফার করি, সেটা হচ্ছে নাগরিক দায়িত্ব। হ্যাঁ, নাগরিক দায়িত্ব, কিন্তু নাগরিক দায়িত্ব পালন করার সময় রাজনৈতিক দলগুলোকেও সেই নাগরিক দায়িত্বের কথা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো 3-4টে লবিতে ভাগ হয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ বলবে ভারতবর্ষে বহুদলীয় শাসন ব্যবস্থা, আর নাগরিক তার নাগরিক কর্তব্য পালন করে ভোট যদি একটু এদিক ওদিক দিয়ে দেয়, তাহলে সে নাগরিক দায়িত্ব দিতে ব্যর্থ হবে এবং অপদার্থ ক্ষমতায় বসবে। এইভাবে কিন্তু বামেরাও ছিল, এইভাবে আজকে তৃণমূলও আছে। এটা কিন্তু আগামী নির্বাচনে নাগরিক দায়িত্ব পালন করতে
ফিরদৌসরা যেন ভুল না করে, আমার এইটা আবেদন। বেশ বেশ বেশ, আমি আমি সজল আরেকটা কথা একটু পরের রাউন্ডে শুনি। কখনোই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো মানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার সময় তার কোনো নির্দেশের মধ্যে অন্ততপক্ষ আমি বা আমার চ্যানেল কোনো রাজনীতি খুঁজে পায় না, যদিও পরবর্তীকালে তিনি বিজেপির এমপি, এটা একেবারে বাস্তব। কাজেই আইনজীবীরা রাজনীতির ঊর্ধ্বে বা বিচার ব্যবস্থা রাজনীতির ঊর্ধ্বে, এটা আমরা ভাবার চেষ্টা করি। আমি আজিজুলদার কাছে আসবো একটা ছোট্ট বিরতি নেওয়ার পর। কোথায় কোথায় আশ্বাস আর ভরসা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি নির্বাচিত প্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত, ইলেক্টেড নট সিলেক্টেড, তার প্রতি মানুষ ভরসা রাখবেন, এটা স্বাভাবিক। কি বলছেন তিনি আমি শোনাবো, এবং তার পেছনে কি কি যুক্তিসঙ্গত কারণ রয়েছে বা কি উপায় রয়েছে অন্ততপক্ষে এই টার্ময়েল থেকে বাঁচার জন্য, সেটা আজিজুলদার থেকে জিজ্ঞেস করবো একটা বিরতির পর। আর একটা অযোগ্য, যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব, যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো, এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা, আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আজিজুলদার, সেই বাইটটা আমাদের কাছে আছে। গতকাল মুখ্যমন্ত্রী বলছেন যে এই শিক্ষকতার কাজ ছাড়াও আরও অনেক ডিপার্টমেন্ট আছে, আরও অনেক কাজ আছে, সেগুলোও তো এরা করতে পারবে আর কি, যারা যোগ্য, যাদের হলো না বা যারা অযোগ্য আছে তারাও করতে পারবে, অর্থাৎ কোনো না কোনোভাবে একটা কাজে তাদেরকে রাখা হবে। তাহলে তো হিসাব মতো এদের মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই। দেখো, সরকারের দুটো মুখ থাকে, একটা প্রশাসনিক মুখ থাকে, একটা মানবিক মুখ থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে হাইকোর্টের রায় থেকে শুরু করে সুপ্রিম কোর্টের একদম ফাইনাল যে ভার্ডিক্ট, তারপর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা ইতিবাচক এবং তার সঙ্গে একটা মানবিকতা লুকিয়ে আছে। হয়তো সবার পছন্দ না হতে পারে, প্রকাশিত হচ্ছে, হ্যাঁ প্রকাশিত হচ্ছে। এবার বলি, আমি আমার জায়গা থেকে বলি, আমি নিজে একজন ছাপোষা মধ্যবিত্ত, এই স্কুল সার্ভিসের দৌলতেই আমি প্রথম চাকরিটা পেয়েছিলাম, আজকে কলেজে আছি। আমার ক্ষেত্রেও যদি হতো তাহলে আমি কিন্তু বলতাম অন্যের পাপ আমি কেন বহন করব, এগুলো বলতাম। কার পাপ সেটা? এই যে এটা তো ঘটনা, যে একটা অস্বচ্ছতা, আমি এটাই বলছি, আমি সেটাই বলতে হবে আর কি। সেটা হচ্ছে যে কতিপয় মানুষের অস্বচ্ছতার কারণে বাকি যারা স্বচ্ছভাবে নিযুক্ত হয়েছে তারা কেন এই মহাবিপদের সম্মুখীন হয়, এটা ঘটনা তো। এবার তুমি যদি দুর্নীতির কথা বলো, তাহলে দুর্নীতি তো এক পেশা হয় না, এক পক্ষ গ্রহণ করেছে আর এক পক্ষ দিয়েছে। তার মানে এই যে শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে বারবার কথাটা উঠে এসে অযোগ্য, আমি অযোগ্য বলি না, অস্বচ্ছভাবে যারা নিযুক্ত হয়েছে এবং সেই অস্বচ্ছতার সঙ্গে তারাও কিন্তু স্টেক হোল্ডার সেই অস্বচ্ছতার। সুতরাং আমরা আশা করতাম বা সেটাই হওয়া উচিত যে তারাই এই চাকরি থেকে বাদ যাক, কারণ শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু সেটা না হয়ে অন্যরকম হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে রাজ্য সরকার এই মুহূর্তে নতুন করে ভাবার কোনো তার এখতিয়ারও নেই। পরিষ্কার যেটা মানে আবেগ আর বাস্তবতা, এই মুহূর্তে আমার মনে হয় কারো আবেগে ভাষার জায়গা নেই, বাস্তবতাকে মেনেই কিন্তু চলতে হবে। তাহলে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো শুধুমাত্র আবেগী প্রস্তাব, আপনি বলবেন এর মধ্যে কোনো বাস্তবতা নেই। আপনি কোনটাকে বলছেন? না মানে যেসব আবেগ বলতে এইটাকে বলছি, এই যে আমি যদি বলি আমি পরীক্ষায় ভিত্তিহীন আবেগ, আমি এই আবেগটা কথা, আমি যদি পরীক্ষায় বসবো না বলি, সেটা কতটা আবেগ কতটা বাস্তবতা একটা বিচার করার সময় আছে। আবার যদি এটা বলি যে আমি দুইভাবে এগোবো, সরকার যেভাবে এগোতে চাইছে, একদিকে রিভিউ পিটিশন সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দিয়েছে এবং জুন মাসের মাঝামাঝি সেটা নিয়ে একটা রেসপন্স অবশ্যই পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডারেই এই যে নিয়োগ প্রক্রিয়া, নতুন করে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় প্রায় 40,000-এরও বেশি পোস্ট, যেখানে চাকরি গিয়েছে 26,000, অর্থাৎ নতুন করে মোটামুটি 1020 পোস্ট এবং সবার ওপেন টু অল। একটু আগে সজলদা বলছিলেন এটাও অ্যাডিশন করা দরকার যে আরও 20,000 নতুন পোস্ট ক্রিয়েট করে
সবার জন্য ওপেন করা হয়েছে। কিন্তু স্যার অ্যাসিওরেন্সটা কে দেবে যে আমি যোগ্য হওয়া এটাই বলছি, সত্ত্বেও কেন এটাই বলছি। চাকরি পাবো না? সেই কথাও তো আমিই বললাম ম্যাডাম, অ্যাসিওরেন্সটা কে দেবে? সেই কথাই আমিও বললাম তো যে এটা যদি আমার ক্ষেত্রে চাকরি হতো থাকবে ম্যাডাম, একদম আমি আমি দ্রুত একটু সজলদার ফিরদৌসদার কাছে চলে যাই। এই ফিরদৌস সাহেব, এই যে জায়গাটা নতুন করে পোস্ট বাড়ানো হলো, আমি তিনটে জায়গা বলবো। এক হচ্ছে নতুন করে পোস্ট বাড়ানো হলো, 26,000 নয়, সেটা 40,000-এর উপর চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে বয়সজনিত ছাড় পাচ্ছেন চাকরি প্রার্থীরা। তৃতীয়ত হচ্ছে তাদের অভিজ্ঞতা লব্ধ কিছু বেনিফিট, এই যে তারা চাকরি করেছেন, সেটাও কালকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এর ফলে এরা কি একটু অন্যদের থেকে আলাদা থাকবেন, বা সেটা কি আদতে দেওয়া যায়? দেখুন, প্রথমেই বলি, নাগরিক দায়িত্ব মানে শুধুমাত্র ভোট প্রদান না। আমাদের সংবিধানে নাগরিক দায়িত্ব আরও অনেক আছে এবং নাগরিক অধিকারও রয়েছে। যেমন ধরুন, যে প্রোটেস্ট করার অধিকার, এটা একটা নাগরিক অধিকার, মৌলিক অধিকার একেবারে। উইদাউট আর্মস প্রোটেস্ট করতে পারেন। আচ্ছা, কালকে যখন বলল যে অ্যাডভান্টেজ দেব 2016 সালে যারা এই নিউ চাকরি করছিলেন, আচ্ছা শেতাব নাসরিনদের সঙ্গে বঞ্চনা করা হলো না? তাদের হয়ে তো কেউ বললেন না, কেউ তো বলছেন না, চুপচাপ থেকে গেলেন যে ওটা আমার বেনিফিটে হবে বলে চুপচাপ থাকবো। অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টে দেবো আর যোগ্যদের জন্য আর একটা ললিপপ উনি বেশ সুন্দর করে ঝুলিয়ে রাখলেন, বললেন যে তোমাদেরও একটা সুবিধা দেব। দেখলে এই করে দুই দলকেই বেশ চুপ করিয়ে রাখা যাবে এবং যথারীতি চুপ আছে। কালকে বলার পরে আজকে দেখবেন কেউ খুব একটা কিছু বলেনি। তার কারণ হচ্ছে একটাই, এ ভালো করে জানে এর পরিণতি কী হবে। এটা করা যায় না, পরিণতি কী হবে ভালো করে জানে, তখন আবার গালাগালি দিতে শুরু করবে। তার কারণ হচ্ছে সবাই নিজের নিজের স্বার্থটা দেখছে, ওভারঅল স্বার্থ কেউ দেখছে না। আর একটা কথা বলি, যে সিবিআই নিয়ে বলি, এই যে যারা যারা অযোগ্য, এবং অযোগ্য বলা ঠিক না, অ্যাকচুয়ালি দাগি, কলঙ্কিত, তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলা আছে। তা সিবিআই এই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছে না কেন? শুধু তাই না, এই যে অঙ্কিতা অধিকারীর চাকরি তো মমতা ব্যানার্জি নিজে দিয়েছে, ইনসান আলীর চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে। আমি ক্যামেরার সামনে বলছি, সিবিআইয়ের বেশিক্ষণ সময় লাগবে না, ইউটিউবে গেলে ভিডিও পাওয়া যাবে। ওই ইনসান আলীর ওই মঞ্চে প্রেস ক্লাবের সামনে 2019 সালে গিয়ে মমতা ব্যানার্জি হাজির হয়েছিল। ওই কাস্টোডিয়াল ইন্টারোগেশন শুধুমাত্র ওই যারা দাগি তাদের শুধু না, যারা ওই অঙ্কিতা অধিকারীর চাকরি দিয়েছিল, ইনসান আলীদের চাকরি দিয়েছিল অঙ্কিতার চাকরি বন্ধ করার জন্য, তাকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে। কিন্তু সিবিআই পরিচালনা করে যারা, তারা চাইছে না বলে কালকে ফেসবুক বলতে বলতে ফেস টাইম বলে ফেলেছে। আসল উদ্দেশ্য হচ্ছে ফেস টাইম। এরা কেউ এখানে হচ্ছে চোরে চোরে মাস্তুত ভাই, সবাই সুবিধা নেব, নিজের নিজের মতো সুবিধাগুলো পেয়ে গেলে চুপ করে যাব। নিজের বুঝবে, এ চুরি করেছে, এ সুবিধা নিচ্ছে। ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করতে হলে ঠিক আছে, তুমি তোমার রাজ্যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করে বন্ধ করে দাও, তাহলে আমি তোমাকে তোমার আজিজুল্লাহ দুটো কথা বলেছেন, তার থেকে একটুখানি উদ্ধৃত করে বলেছি। সরকারের, হ্যাঁ একদমই কম বলেছেন, না বলাই ভালো আপনার। হ্যাঁ, সরকারের দুটো মুখ, ঠিক। একটা মুখে 7 তারিখে ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না, একদম। তাহলে যদি চাকরি যায় তাহলে প্রথম শর্তটা মেনে নিলে ওনার যেটা করা উচিত সেটা করে নেন যেন। 1, 2, উনি আজিজুলদা বলেছেন ঘুষ দেওয়াও পাপ নেওয়াও পাপ, ঠিকই বলেছেন। তো যারা ঘুষ দিয়েছে, যারা ঘুষ নিয়েছে, তারা সবাই জেলে যাক। কিন্তু এই যে বাকি যারা ঘুষ দেয়নি বা ঘুষ নেয়নি, আপনি তো ছাপোসা, আপনি তো তৃণমূলের পোষা নন, তাহলে আপনি কেন বলছেন? আমি আপনাকে বলছি, আপনি তো ছাপোসা বলেছেন। আমি বলছি আমার বক্তব্য হচ্ছে এটা ঠিক যে আজকে চাকরিহারারা যে প্রশ্নটা তুলেছেন এটা যুক্তিগ্রাহ্য, যে যারা কিছুই করলো না তাদের শাস্তি হলো, অথচ যাদের জন্য শাস্তি হলো তাদের কি ব্যবস্থা? এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ যে যারা দুর্নীতি করলো তাদের কি হলো। একদম, আমি বলছি যারা দুর্নীতি শাখা কি করছে, ঠিক দুর্নীতি দমন শাখা পুলিশেরও একটা আছে, মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী, তারও দেখা উচিত। আবার বোকা কথা বলবেন, আমরা শেষ করব। আমার বক্তব্য একদম সময় নেই, একদম ফালতু রাজনীতির ক্যাচক্যাচেনে একদম সময় নেই, একদম সময় নেই আমাদের। দাদা শেষ করতে হবে। এটা যারা করছে তারা রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়ান হয়ে করছে। আগামী দিন সেদিকে নজর রাখতে হবে। দেখুন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের আগামী দিন সুন্দর হোক,
কিন্তু সঙ্গে সঙ্গে এটাও প্রার্থনা করি যারা এই ধরনের ঘটনা চাকরি প্রার্থীদের উপর যারা লাঠি চালাচ্ছে তাদের আগামী দিন যেন কখনোই কোনোভাবে সুন্দর না হয়। বেশ একেবারে রাজনৈতিকভাবে যারা ডিভিডেন্ড পাচ্ছেন তাদের যেন আগামী দিনে সদ্গতি না হয়। আজকে এখানে শেষ করব। আমি অনেক ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সঙ্গে আপনাদেরকেও। কিন্তু যাতে সঠিক বিষয় সঠিকভাবে হয় আগামী দিনে, এই বিষয়ে আবার মামলা মোকদ্দমার জটিলতায় পুরোটা জড়িয়ে যাবে না তো? মানে আমি একটা অস্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সেখানে স্বচ্ছতা আসবে কি? এই প্রশ্ন নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।